সে বৈঠক থেকে এসেই আমির জামাত ডাক্তার শফিকুর রহমান, আল্লামা মামুনুল হক, এনসিবির আহ্বায়ক নাহিদুল ইসলাম আর অন্যান্য নেতৃবৃন্দ ছিলেন। 11 দলের একটা ব্রিফিং হয়েছে। সেখানে নির্বাচন উত্তর যে প্রতিক্রিয়া আগের দিন করলো, গতকালটাই অনেকটা বিস্তারিত হয়েছে। এই 11 দলের একটা লিয়াজু কমিটি আছে। এই লিয়াজু কমিটির আজকে মিটিং ছিল। শীর্ষ বৈঠক থেকেই লিয়াজু কমিটিকে যে কাজ দেয়া হয়েছে তার আলোকেই আমরা 11টি দল বসে, এই লিয়াজু কমিটি বসে আমরা কতগুলি সিদ্ধান্ত নিয়েছি। তার প্রেক্ষিতে আমরা কিছু বিষয় আপনাদের সামনে অবহিত করার জন্য এখানে উপস্থিত হয়েছি। নাম্বার 1 হচ্ছে, মিডিয়ার ভাইরা আমাদেরকে মাঝে মাঝে ফোন করে জানতে চান আপনারা নির্বাচনে ঐক্য করেছেন, নির্বাচন শেষ হয়ে গেল, তাহলে কি 11 দল আছে, ঐক্য আছে? এই প্রশ্নে আমাদের আজকে স্পষ্ট করতে হচ্ছে, এটা গতকালই সিদ্ধান্ত হয়েছে। আমাদের 11 দলীয় নির্বাচনী ঐক্য ছিল। এটা 11 দলীয় ঐক্য হিসাবে সংসদের বাহিরে ভূমিকা পালন করবে, এই সিদ্ধান্ত হয়েছে। অর্থাৎ আমাদের পার্লামেন্টের রোল আমরা যৌথভাবে করব, যেহেতু আমরা যৌথভাবে ইলেকশন করেছি। দেশের সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপটে যখন যে ভূমিকা রাখা উচিত, দেশের স্বার্থে, জনস্বার্থে, জাতির স্বার্থে, আমরা সে ভূমিকা একসাথেই পালন করব, এই সিদ্ধান্ত হয়েছে। নাম্বার 2, আপনারা সবাই জানেন এই নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ আছে। এই নির্বাচনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং প্রশ্ন উঠেছে। এই নির্বাচনে ফলাফল কারচুপির কথা উঠেছে, যেগুলো ডকুমেন্টারি অনেক কিছু প্রুফ হচ্ছে। সেখানে আমরা লিগ্যাল প্রসেস প্রক্রিয়া অবলম্বন করব। আরপি অনুযায়ী যে প্রসেস আছে সে অনুযায়ী আমরা যেসব আসনে কারচুপি হয়েছে, এভিডেন্স আছে, স্বল্প ব্যবধানে হারানো হয়েছে বা ফলাফলের ব্যবধান দেখানো হয়েছে জয় পরাজয়ের ক্ষেত্রে, সে আসনগুলো চিহ্নিত করে স্ব আসন থেকে পুনর্গণনা, রিকাউন্টিং এর জন্য আবেদন হয়েছে। সেখানে আমরা বলেছিলাম গেজেট প্রকাশের পূর্বে সে আসনগুলোর আবেদন গ্রহণ করে ফলাফল স্থগিত রেখে গণনার ব্যবস্থা করা হোক। ইলেকশন কমিশন যেটা করেছে, 12 তারিখ ইলেকশন হয়ে গেল, 13 তারিখ গভীর রাতে গেজেট প্রকাশ করা হয়েছে, একেবারে তড়িঘড়ি করে, যে কারণে অনেকে আবেদন করার সুযোগ পেয়েছে, অনেকে পান নাই। কারণ নির্বাচনী মাঠ থেকে ঢাকায় এসে এটা করতে হয়েছে। অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার কাছে তারা গিয়েছিলেন, কিন্তু তারা এটা ইসিতে করার জন্য পরামর্শ দেয়া, সেখান থেকে ফিরে এসে অনেকে আজকে গিয়েছিলেন, কিন্তু সেখানে এগুলো অ্যাকসেপ্ট করে নাই। গেজেট প্রকাশ হয়ে গেছে এই মর্মে একটি জবাব দিয়েছেন। তাহলে যারা সুযোগটা পেলেন না, তাহলে তারা তাদের অধিকার বঞ্চিত হয়েছেন। যদি তড়িঘড়ি না করে স্বাভাবিক প্রক্রিয়ায় হতো, তাহলে এই অভিযোগগুলো আইন অনুযায়ী সাবমিট করার সুযোগ ছিল। তবে ট্রাইব্যুনাল করার সুযোগ নিতে হবে। গেজেট যেহেতু হয়ে গেছে, রিকাউন্টিং এর সুযোগ নাই, আমরা সে পথে হাঁটবো এবং পর্যায়ক্রমে হাইকোর্টে রিট করার প্রভিশন আছে, এগুলোকে আমরা কাজে লাগাবো, সেই পথে আমরা আগাচ্ছি। নাম্বার 3, তৃতীয় যে বিষয়টা আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই, সেটা হচ্ছে আমাদের ইলেকশন শুধু ত্রয়োদশ সংসদ নির্বাচন নয়, এই নির্বাচনে রেফারেন্ডাম ছিল। জুলাই সনদের সাংবিধানিক একটা রেফারেন্ডাম, এটি
জুলাই সনদ বাস্তবায়নের জন্য এই রেফারেন্ডাম একই দিনে হয়েছে। এ বিষয়ে আমাদের বক্তব্য একেবারে সুস্পষ্ট। 4টি কোয়েশ্চেন এখানে আছে, যে 4টি কোয়েশ্চেনের উপর রেফারেন্ডামের হ্যাঁ ভোট বিজয়ের প্রেক্ষিতে দ্বিতীয় কোয়েশ্চেন যেটা আছে, উচ্চ কক্ষে প্রাপ্ত ভোটের ভিত্তিতে 100 জন সদস্য প্রত্যেক দল তার দল থেকে প্রপোর্শনেট আসন পাবেন। এখানে কোন দলে যদি নোট অফ ডিসেন্ট থাকে আসন ভিত্তিতে তারা করবেন, এটা সুযোগ নাই। আমাদের জনগণ এটা রিজেক্ট করে দিয়েছে। না জয়যুক্ত হলে এটা সুযোগ ছিল। হ্যাঁ যেহেতু জয়যুক্ত হয়েছে, তাহলে জনগণই এইসব নোট অফ ডিসেন্টকে নাকচ করে দিয়েছে। ফলে প্রপোর্শনেট প্রাপ্ত ভোটের ভিত্তিতে 100 আসন নির্ধারিত হবে, এটাই এখন ভ্যালিড, জনগণ অ্যাকসেপ্ট করে নিয়েছে। এই জন্য আমরা এটা নিয়ে ধূম্রজাল সৃষ্টি করার সুযোগ নাই, বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নাই। অবশ্যই এ ব্যাপারে যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কঠোর পদক্ষেপ নেয়। পার্লামেন্ট যখন বসবে, 180 দিনের মধ্যে যে জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়নের কথা সেখানে উল্লেখ আছে, সেই অনুযায়ী উচ্চকক্ষ গঠনের ক্ষেত্রে যেন প্রফেশনাল রিপ্রেজেন্টেশনটা এনশিওর করা হয়। এটা জনগণের দাবি। যে জনগণকে সামনে রেখে রাজনীতি, যে জনগণের ভোটের রেফারেন্ডাম অনুমোদন পাস, যে জনগণের ভোটে পার্লামেন্ট গঠিত, সেই পার্লামেন্ট জনমতের বিরুদ্ধে অবস্থান নিতে পারে না। এটা যদি হয় তাহলে সংস্কারকে রিফিউজ করা হয়ে যায়। সেটা যেন কোনোভাবে না ঘটে আমরা সুস্পষ্টভাবে দাবি পুনর্ব্যক্ত করছি। এরপরে নির্বাচনের আগে, নির্বাচনের পরে অনেক জায়গায় সহিংসতা হয়েছে। নারীদের উপর যারা 11 দল পক্ষে কাজ করেছে আক্রমণ করা হয়েছে। কারণ এই নির্বাচনে নারীদের অংশগ্রহণ, উচ্ছ্বাস, 11 দল পক্ষে সমর্থন ব্যাপকভাবে লক্ষণীয় ছিল। নারী সমাজকে তারা টার্গেট করেছে। আমার নির্বাচন এলাকায় আজকেও প্রাপ্ত খবর অনুযায়ী কুতুবদিয়া, মহেশখালী এ পর্যন্ত 3 জন নারীকে আঘাত করা হয়েছে। গতকালও একজন মাথা ফেটে দেওয়া হয়েছে। এরপরে 3 জন হসপিটালে আছে আরো। এরপরে বিভিন্ন আসনে এরকম ঘটনাবলী আছে। যদি আপনারা জানতে চান, পত্রপত্রিকা বিভিন্ন মিডিয়াতে এগুলো আসতেছে, আমরা সবিস্তারে প্রতিবেদন দাখিল করতে পারব। এভাবে যদি চলতে থাকে তাহলে দেশে তাহলে আবার নৈরাজ্যকর পরিবেশ সৃষ্টি করতে চায় কিনা, এটা জনগণের প্রশ্ন তৈরি হচ্ছে। আমরা তো জুলাই অভ্যুত্থান, রক্তাক্ত অভ্যুত্থান করেছি একটি সুন্দর দেশ গঠনের জন্য। আগামীর বাংলাদেশ হবে সহিংসতা, সন্ত্রাসমুক্ত একটি বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, একটি সৌহার্দ্যপূর্ণ সমাজ, সুন্দর সমাজ গড়ে উঠবে। এই প্রত্যাশা নিয়েই তো আমরা জুলাই বিপ্লবে সবাই শরীক ছিলাম। এই নির্বাচনে জুলাইয়ের যে ঐক্যমত কমিশনের সর্বত্র আমরা কমিটমেন্ট দিয়েছি যে পুরনো দাসের সেই অন্ধকার যুগের রাজনীতিকে যদি আমরা পলিটিক্যাল এই কালচার থেকে, অপকালচার থেকে যদি আমরা বেরিয়ে না আসতে পারি, তাহলে এই নির্বাচন পরবর্তীতে দেশ গড়ার অঙ্গীকার একটা অর্থহীন হয়ে দাঁড়াবে। সেটা আমরা স্পষ্ট করে বলতে চাই। যারা সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়েছেন তাদের দায় দায়িত্ব অনেক বেশি। তারা যেন দায়িত্বশীল ভূমিকা পালন করেন, তাদের দলীয় কমান্ড নির্দেশ প্রয়োগ করে যেসব কার্যক্রম সারা দেশে হচ্ছে, মানুষের আঘাত আক্রমণ হচ্ছে, অগণতান্ত্রিক ফেসিবাদী আচরণ হচ্ছে, এগুলো দ্রুত পদক্ষেপ নিয়ে আপনাদের বন্ধ করা উচিত বলে আমরা মনে করি। যদি এভাবে চলতে থাকে, গতকাল 11 দলের শীর্ষ নেতৃবৃন্দের ব্রিফিংয়ে এটা স্পষ্ট বলা হয়েছে, আমরা রাজনৈতিক কর্মসূচির দিকে যেতে বাধ্য হব। আমরা এটা পুনর্ব্যক্ত করছি, আপনারা আমাদেরকে বাধ্য করবেন না। ইতিমধ্যে আমরা কর্মসূচি প্রণয়ন করেছি। আমরা শীর্ষ পর্যায়ে আলোচনা করে এটা চূড়ান্ত করবে ঘোষণা দেব। তবে এখনো সুযোগ আছে,
সহিংসতা বন্ধ করতে হবে, না করলে রাজপথে জনগণকে নিয়ে মাঠে নামতে হবে। কারণ দেশ আমাদের, দেশ রক্ষা করতে হবে, দেশের জনগণকে রক্ষা করতে হবে, জনগণকে নিরাপত্তা দিতে হবে। জনস্বার্থে আমাদেরকে অবশ্যই রাজনৈতিকভাবে এটা মোকাবেলা করতে হবে। এরপরে আমরা এই যে অনিয়মগুলো হয়েছে সব মিলে আমরা আগামীকাল নির্বাচন কমিশনে আমরা আরেকটা সংবাদ পেয়েছি, এটা আপনারাও দেখেছেন, যে ফেসিবাদীদেরকে পুনর্বাসন করার একটা চেষ্টা হচ্ছে। যেমন পঞ্চগড়ে আওয়ামী লীগের অফিস উদ্বোধন করছে বিএনপির এক নেতা, এরপরে মুন্সিগঞ্জ জায়গায় ঘটনা ঘটেছে, বিভিন্ন জায়গায় ঘটতেছে। তাহলে আমরা কি আবার সেই একই কায়দায় দেশটাকে নিয়ে যেতে চাই কিনা? নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন কি স্বপ্নে রয়ে যাবে? প্রতিশ্রুতি কি কাগজে কলমে থাকবে? জনগণের ভোট পাওয়ার জন্য কি আমরা এই কমিটমেন্টগুলো দিয়েছিলাম? এটা জাতির কাছে একটা বড় প্রশ্ন। গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হলে গণতান্ত্রিক আচরণ করতে হবে এবং ফ্যাসিবাদের সাথে আঘাত না করে জনপ্রত্যাশার আলোকে গণতান্ত্রিক ধারায় আমাদেরকে রাজনৈতিক কালচার গড়ে তুলতে হবে। আর নির্বাচনের নানা বিষয় সহ, যেমন 30-এর অধিক আসন যেখানে কারচুপির সুস্পষ্ট আমাদের কাছে বিষয়গুলো আছে, সেগুলো নিয়ে আমরা নির্বাচন কমিশনের সাথে আগামীকাল, ওনারা 11:30 টাইম দিয়েছেন, সেখানে আমরা আরো বিস্তারিত তুলে ধরব। সেটা তখন আপনারা আরো বিস্তারিত জানতে পারবেন। আজকে এতটুকুর মধ্যে আমরা শেষ করতে চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। কিছু যে এখন আপনারা যে মানে নতুন করে পরিত হবে কি কিভাবে হবে না, এই যে প্রেক্ষাপটটা তুললেন, কোন সংখ্যা কি দেখছেন কিনা, কেন এটা উঠে আসছে? সংখ্যা তো আছে বলেই আমরা স্পষ্ট করেছি, কোন কোন মহল থেকে এটা বলা হচ্ছে। সংখ্যা এই কারণেই দেখছি, আমরা কোন কোন আসনে দেখেছি, যেন আমাদের সেক্রেটারি জেনারেল স্টেশন নির্বাচন, ওনার আসনও বিপুল পরিমাণ না ভোট দিয়েছে। যে পরিমাণ তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ভোট, সেই কাছাকাছি পরিমাণ না ভোট। আমার আসন যদি আবার রিপিট করি, আমারটা তো আমি জানি বলেই বলতেছি, 87,500 না ভোট করেছে। তাহলে বিশাল যে নাম্বারগুলো আছে, এ দ্বারা বোঝা যায় যে না ভোটকে বিজয় করার জন্য চেষ্টা করা হয়েছে, দলীয় আভ্যন্তরীণ সিদ্ধান্ত কিনা আমি জানি না। এই যে চেষ্টাগুলো হয়েছে, এটা রিফ্লেকশনও কিন্তু আছে, মোটিভেশন করা হয়েছে, এটা রিফ্লেকশন আছে। ভোটের ক্যাম্পেইন এর ভিডিও আমাদের কাছে আছে। ভোট চাওয়ার ক্ষেত্রে মার্কা, দলের মার্কার ভোট বলার পরে আবার চাচি আর একটা না ভোট দিয়েন, এই বিষয়গুলো কিন্তু আছে। তো এগুলো থেকে তো সংখ্যা আসাটাই স্বাভাবিক। এখন যে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, তাহলে আমি চাইবে আমার দলীয় স্ট্যান্ড ছিল কি সেই অনুযায়ী করার জন্য। যেহেতু আমি মেজরিটি পেয়েছি, এটা ইম্পোজ করার জন্য আমার একটা চেষ্টা থাকতে পারে। তাহলে সামগ্রিক কর্মকাণ্ড, ঐক্যমত কমিশন থেকে শুরু করে ইলেকশন ক্যাম্পেইন এবং আজকের এই দিবসের নানা কর্মকাণ্ডের যে সংকেতগুলো আছে, এটা একেবারে স্পষ্ট যে এখানে সংখ্যা উড়িয়ে দেওয়া যায় না। তবে জনমতকে উপেক্ষা করে কিছু করলে সেটা অবশ্যই দায় দায়িত্ব তাদের নিতে হবে, এটা জনগণ মানবে না। সেটা হলো, আপনারা বারবার বলছেন যে ভোটে কারচুপি হয়েছে, মানে ঘোষণার সময় সমস্যা হয়েছে, যে ভুল করে এদিক সেদিক করা হয়েছে বলছেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং যেটা বলছেন। তাহলে জনগণ আপনাদের ভোট দিয়েছে, ভোটাররা ভোট দিয়েছে, সেই ভোট শেষ পর্যন্ত আপনারা তাদের আমানত রক্ষা করতে পারেন না। তাহলে ভোটাররা আপনাদের ভোট দিল, আপনাদের পলিটিক্যাল 11 দলের ফোর্স সেই রায়, তাদের অধিকার আপনারা বঞ্চিত করলেন তাদেরকে। ভোটারদের কাছে আপনারা সরি বলবেন কিনা এর জন্য? না, এটা তো আপনি যেভাবে বলছেন বিষয়টা এরকম না। দেশে একটা সরকার আছে, ইলেকশন কমিশন আছে, এ দায়িত্ব তাদেরই। ইলেকশনে ইঞ্জিনিয়ারিং হবে, এটা আমরা বারবার বলেছি। লেভেল প্লেইং ফিল্ডের জন্য আমরা কি আন্দোলন করিনি 5 দফার?
এই কথাগুলো কি বারবার আমরা বলিনি? সরকারের কানে কি এগুলো পৌঁছে নেই? অবশ্যই পৌঁছে। ইলেকশন কমিশন কানে তো আমরা বারবার দিয়েছি, এগুলো হবে আমরা আশঙ্কা করছি, কিন্তু কার্যত মাঠে ময়দানে ইফেক্টিভ কোনো পদক্ষেপ ছিল না। জনগণ ভোট দিয়েছে, জনগণের ভোটে রিফ্লেকশন নাই বলে তো জনগণের দুঃখ আছে, আমাদের কনসার্ন বলে আমরা কথাগুলো বলছি। সেক্ষেত্রে এখানে আমরা দায় দায়িত্ব নিতে পারি না, এটা সরকার চুরি করবে, ইলেকশন কমিশন চুরি করবে, তাদেরই দায় দায়িত্ব এটা। জি, এটা টোটাল বিষয় যে সহিংসতার ভিতরে এইটা একটা জঘন্য সহিংসতা। সেই পারে একই ডিমান্ড আমরা করছি, আইনের আওতায় আনতে হবে, পদক্ষেপ নিতে হবে। এখানে যদি দুর্বলতা দেখানো হয় তাহলে সন্ত্রাসীরা, অপরাধীরা আরো বেশি উৎসাহিত হবে। তাহলে আমরা ন্যায়ের শাসনের ফাঁকা বলে উড়িয়ে কোনো লাভ নেই, গণতন্ত্রের কথা ফাঁকা বলে উড়িয়ে লাভ নেই, এটা কার্যকর করতে হবে। ইলেকশন কমিশন তো আপনাদের আবেদন অ্যাকসেপ্ট করে এবং আপনাদের কথা শুনছে, তাহলে আপনারা ইলেকশন কমিশন যেহেতু ইঞ্জিনিয়ারিং এর সাথে কারচুপির সাথে জড়িত আপনারা বলছেন, তাই তাদের বিরুদ্ধে আপনারা কোনো কর্মসূচি দিবেন কিনা কিংবা কর্মসূচি প্রণয়ন করবেন কিনা? ইলেকশন কমিশন এটার সাথে একটা সম্পর্ক, সেটা হলো রাত 4টা বাজে জামায়াত ইসলামের 12 সদস্য প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়েছিল। সেখানে তারা বলেছে যে নির্বাচন রিটার্নিং কর্মকর্তা তারা ফলাফল সমাচার করেছে। তার পরবর্তীতে 5:50 বিএনপি সেকেন্ড সদস্য নজরুল ইসলাম খান তার নেতৃত্বাধীন প্রতিনিধি দল নিয়ে ব্রিফ করে। সেখানে এক গণমাধ্যমের প্রশ্ন ছিল যে জামায়াত ইসলাম বলেছে যে এই রেজাল্ট ঘোষণা করা হয়েছে, দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে, আপনার মতামত? সেই প্রশ্নের উত্তরে নজরুল ইসলাম বলেছে যে তাদের অভিযোগ নির্বাচন কমিশনের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে না। আপনি কি বলবেন এটার সাথে? জি, দুইজনের বক্তব্য যে লাইনে এসেছে সেটা আমি স্পষ্ট করছি। ইলেকশন কমিশন যেভাবে ইলেকশন পরিচালনা করেছে, কমিশনের দুটি পার্ট আছে। একটা পলিসি লেভেলে কাজ করে কমিশন, এক্সিকিউটিভ লেভেলে একটা বিশাল চেইন অফ ওয়ার্ক আছে। সেখানে বড় ধরনের ব্যর্থায় ঘটেছে বলেই এগুলো হয়েছে। কারণ আগের আমলের যে সাজানো প্রশাসন, বেশিরভাগ তারাই এবার ইলেকশন দায়িত্ব পালন করে। যারা আগে ইলেকশন নিয়ে সিদ্ধহস্ত ছিল 3টি ইলেকশনে, তারাই কিন্তু এখানে দায়িত্ব পালন করেছে বেশিরভাগ। এটা না হলে এত ব্যাপকভাবে হইতো না, এটা আমরা আগে আশঙ্কা পেশ করেছি। সেই কারণে আন্দোলনে যাব কি যাব না এটা আমরা কোনো সিদ্ধান্ত পৌঁছে নেই, আলোচনায় আছি। তবে সহিংসতা সহ কিছু কিছু বিষয়ে আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি, আমরা অবজার্ভ করে আগাবো। যদি এগুলো বন্ধ হয় তাহলে পজিটিভলি আগাবো, যদি বন্ধ না হয় তাহলে অবশ্যই আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে মাঠে নামবো। ভাই, আপনারা তো এখন বেশি সংখ্যক আসন নিয়ে অর্থাৎ বিএনপির পরে আপনারা দেখছেন সপ্তম বিরোধিতা বলা হয়। আর ওইটাও আমি আমার একটা শব্দ আমার সাথে তারা কেমন দেখা বলবে, এটা বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে একটা নতুন যাত্রা সূচিত হবে না? এটা তো নতুন নয়। আমাদের এই পিরিয়ডে, অন্তর্বর্তী সরকারের এই পিরিয়ডে আমরা একসাথে রাজনৈতিক বিষয়ে দেশের অস্থিতিশীল পরিস্থিতি কিন্তু একসাথে কাজ করেছি। মাননীয় প্রধান উপদেষ্টা আহ্বান করেছেন, আমরা গিয়েছি, একসাথে আলোচনার সমাধান করেছি। আগামী দিনে দেশ গড়ার ক্ষেত্রে আমরা একে অপরের সাথে কপারেশন ভিত্তিক, দেশটা তো আমাদের সবারই, আমি যত এটাই বলেছি। দেশের স্বার্থ তো জাতীয় ঐক্য লাগবে, জাতীয় ঐক্যের জায়গায় কমন ইস্যুতে অবশ্যই একসাথে কাজ করার মানসিকতা আমাদের আছে। সেক্ষেত্রে যদি সবাই মিলে এগিয়ে আসে সেটাই হবে, সেটা অবশ্যই নতুন ধারার সংযোজন। সেই নতুন ধারার সংযোজনে তো আমরাই সবসময় এগিয়েছিলাম। 11 দিনের জোট, এই নির্বাচনের ফলাফলে 11 দিনের জোট যে ফলাফল হয়েছে সেই ফলাফলে কি ফুল খুশি নাকি অর্ধেক খুশি নাকি খুশি না, কোনটা এখন পর্যন্ত? খুশি ও খুশির বিষয় না, যা ঘটেছে তাই, আমাদেরকে বঞ্চিত করা হয়, যা ঘটেছে তাই। এখানে যেগুলো হয়েছে ভোটারদের রাইট খর্ব করা হয়েছে, ভোটারদের রাইট খর্ব করা হয়েছে। এটা হলো, আমি ভোট দিলাম, আগে ইভিএম সম্পর্কে একটা কথা ছিল, তাই না? পিআর সম্পর্কে কথা ছিল, কি ভোট দিবে সন্দীপের চলে যাবে মাল দিবে, সুন্দর সুন্দর কথা ছিল না? তারপরে ইভিএম সম্পর্কে এই ধরনের বহু বাক্য উচ্চারিত হয়েছে। এখন নতুন ভাষা একটা আবিষ্কার করতে হবে, কি বলা যায় দেখি, সেটা পরে বলবো।